আসসালামু আলাইকুম। তো কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে অনেকটা ভালো আছো। তুমগো দুয়ায় ভালোবাসায় আমি অনেকটা ভালো আছি। তাই তো তোমাদের মাঝে নতুন আরেকটা গল্প নিয়ে চলে আসছি। আশা করি এই গল্পটা পুরোটাই তোমরা দেখতে পাবা টিকটক কিংবা ইউটিউবে। তো আর বেশি দেরি না কইরা চলো আমরা গল্পটা শুরু করি। অহনা গল্পের প্রথম পর্ব। অচেনা নাম্বার থেকে একটি মেসেজ। তোমার বয়ফ্রেন্ড আজ তোমাকে গণধর্ষণ করতে যাচ্ছে। নিজেকে বাঁচাতে হলে বাড়ি থেকে বের হইও না। অহনা সাজগুজ করছিল বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাবে বলে, তখনই মোবাইলে স্ক্রিনে বেশি উঠছে মেসেজটি। অহনা সেই মেসেজটিকে উপেক্ষা করে আবারও সাজাই মনোযোগী করে। হয়তো কেউ দুষ্টামি করছে তার সাথে, সেটা ভেবেই আবার তৈরি হতে শুরু করে অহনা। বের হতে যাবে তখনই আবারও মেসেজ আসে অহনার ফোনে। আবার লেখা আছে সেখানে 11 জন মিলে তোমাকে গণধর্ষণ করতে যাচ্ছে। নিজেকে বাঁচাতে হলে এক্ষুনি সিদ্ধান্ত বদলাও, না হয় তোমার সম্মান নয় শুধু, তুমিও বেঁচে ফিরতে পারবে না। অহনার রাগ হয় অচেনা সেই লোকটির উপর, যে কিনা বই দেখাচ্ছে। মোবাইলটাকে সাইলেন্ট করে দেখা করতে যাই বয়ফ্রেন্ড অর্ণবের সাথে। পার্কে পৌঁছাতেই অর্ণব বলল, চলো এক জায়গায় যাব। অহনা বলল, কোথায়? অর্ণব বলল, আরে তুমি আমার সাথে চলো। অহনা কথা না বাড়িয়ে অর্ণবের সাথে চলতে থাকে। পৌঁছে যায় নিজের এলাকা থেকে অনেক দূরে একটি জঙ্গলে। শুনছান নীরবতায় ভয়ানক এই জঙ্গলটা। অহনা অর্ণবের শার্টটা খামচে ধরে বলে, এই তুমি কোথায় নিয়ে এলে আমায়? অর্ণব বলল, আর একটু বেবি, কিছুক্ষণ পরই তো দেখতে পাবে আসল মজা। অহনা বলল, এটা তো জঙ্গল, এখানে এমন কি করবে তুমি? বড় কোনো সারপ্রাইজ আছে কি? অর্ণব বলল, হ্যাঁ, গেলেই দেখতে পারবে, অনেক বড় সারপ্রাইজ। অহনা আর অর্ণব পৌঁছে যায় একটি পরিত্যক্ত বাড়িতে। চারিদিকে কেমন ভীত ঘুরে অন্ধকার, পচা গন্ধ আসছে অনেকটা। সিঁড়ি বেয়ে উপরে উঠলো। উপরটা পরিপাটি, তবে একখানা ভাঙা আয়না আর বিছানা ছাড়া কিছুই চোখে পড়ছে না অহনার। অহনা বলল, এখানে কি কিছুই তো নেই, আমরা এখানে কেন এলাম? আমার ভয় করছে অর্ণব, প্লিজ চলো বাড়ি চলে যাই। অর্ণব বলল, একটু পরে চমক দেখবে, সবুর করো। অহনা দেখতে পেল একে একে 10 জন তরুণ প্রবেশ করলো। অহনা আচমকাই অচেনা মেসেজটির কথা মনে হয়। সেও যে বলছিল 11 জন লোক তাকে গণধর্ষণ করবে। বুকটা ধুকবুক করে উঠলো অহনার। তখন অহনা অর্ণবকে প্রশ্ন করলো, অর্ণব, ওরা কারা? অর্ণব বলল, ওরা আমার বন্ধু, মজা হবে আজ। অহনা বলল, না, আমি বাড়ি যাব আর এক মুহূর্ত এখানে না, তুমি গেলে চলো, না হলে আমি একাই গেলাম। একজন লোক এগিয়ে আসে অহনার দিকে আর বলল, কোথায় যাচ্ছ সোনা? তোমার জন্যই তো এত আয়োজন, আর আমরা এখানে, তুমি গেলে মজা করবো কার সাথে? বলে শয়তানি একটা হাসি দিয়ে ফেটে পড়লো তারা। অর্ণব হাসছে। নিজেকে খুব অসহায় মনে হতো লাগলো অহনার। বারবার মনে আসছে অচেনা মানবের কথা। যদি তার কথা শুনতো তাহলে হয়তো এমন কিছুই হইতো না। অর্ণব সহ 11 জন পুরুষ অহনার দিকে এগিয়ে আসছে। অহনা নিজের হাতের ফোনটার দিকে তাকায়, রাগের বসে অফ করে রেখেছিল। তাড়াতাড়ি অন করতেই অর্ণব তার হাত থেকে মোবাইলটা নিয়ে বিছানায় ছুঁড়ে মারে। পরক্ষণে 11 জন এগিয়ে আসে আরো কাছে। অহনাকে বিছানায় ধাক্কা দিয়ে ফেলে দেয়। আসসালামু আলাইকুম। তো এখানেই প্রথম পর্ব শেষ করলাম। যদি পরবর্তী পর্ব আগে বেশি বেশি কপিলিং শেয়ার আর গল্পটা রিপোস্ট করে দিয়েন। আশা করি এই গল্পটা আপনাদের সবাই অনেক ভালো লাগবে। আর গল্পটা অনেকটা রোমান্টিক হতে যাচ্ছে। তো অহনা গল্পের দ্বিতীয় পর্ব লাগলে বেশি বেশি কপিলিং কিন্তু কইরো, আর অবশ্যই সুন্দর একটা কমেন্টও কইরো। আর ভালো থাইকো সবাই, আল্লাহ হাফেজ। অহনাকে বিছানায় ধাক্কা মেরে ফেলে দেই। অহনা পিঠের নিচে মোবাইলটার অস্তিত্ব টের পাই। মোবাইলটা অন করতে দেখতে পাই একটি মেসেজে লেখা আছে যে তোমার বালিশের পাশে একটা স্প্রে আছে, সবার মুখে স্প্রে করো, আমি ব্যবস্থা নিচ্ছি। অহনা কোনো কিছু না ভেবে আশেপাশে থাকাই সত্যি সত্যি স্প্রে দেখতে পাই। হাতে নিয়ে তাদের চোখে মুখে স্প্রে করে তাড়াহুড়া করে ঘর থেকে বেরিয়ে যেতে অর্ণব ওর হাত ধরে ফেলে আর বলল, কোথায় যাচ্ছিস? তোকে বুক না করে এখান থেকে ছাড়বো না, পালাতেও পারবে না। অহনা অর্ণবের হাতে কামড় বসায়। ব্যথার চোটে অর্ণব তাকে ছেড়ে দেয়। সিঁড়ি দিয়ে নামতে আরেকজন ওর হাত ধরে টেনে ওকে আবারও উপরে নিয়ে যায়। ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দেয়। অহনা ছিটকে পড়ে বিছানাতে, চিৎকার করে লাভ নেই এখানে। এই পরিত্যক্ত জায়গায় কেউ তার চিৎকার শুনবে না। অহনা মনে মনে ভেবে নিয়েছে যে এবার তাকে আর কেউ বাঁচাতে পারবে না, তার সম্মানটা এভাবে চলে যাবে। তখনই গুলি শব্দ শুনতে পাই অহনা।
কারণ পুলিশ এসে হাজির হয়েছে। পুলিশ দেখে সবাই বয়ে পালাতে থাকে। অর্ণবের মুখ দিয়ে একটা বাজে ভাষায় গালি বের হই আর বলে, শালার পুলিশকে কে ফোন দিল। পুলিশ সবাইকে ধরে নিয়ে যায়, অহনা বেঁচে যায়। একজন এসআই অহনার কাছে এসে বলল, ভাগ্য করে এমন একটা হাজবেন্ড পেয়েছেন, আজকাল হাজবেন্ড ওয়াইফের মনের মিল থাকে না কখনো। আর আপনার স্বামী তো আমাদেরকে ফোন দিয়ে বলল তার নাকি আপনাকে মনে পড়ছে, আপনি কলটা ধরছেন না। ওনার মনে হচ্ছিল যে আপনি কোনো বিপদে আছেন, আমাদেরকে বলল আপনাকে তাড়াতাড়ি উদ্ধার করতে, কিন্তু উনি আমাদের সাথে আসলেন না। বেস্ট অফ লাক, এমন একটা স্বামী পেয়েছেন আপনি। আর এমন স্বামী কয়জনের ভাগ্যে থাকে বলুন তো আপনি। আপনি চিন্তা করবেন না মিস অহনা, আপনি এখন নিরাপদ। আমাদের গাড়ি আপনাকে বাসায় পৌঁছে দেবে। অহনা মাথা নাড়িয়ে সম্মতি জানাই। মনে মনে ভাবতে থাকে, কে সে ব্যক্তি যে নিজেকে অহনার স্বামী পরিচয় দিল, কে সে, কেন সে সাহায্য করছে, আর তাকে চিনবো বা কি করে। অনেক প্রশ্ন মনে হতে থাকলো। অহনা ছুটে গেল ওই এসআই এর কাছে আর বলল, স্যার আপনি কি ওই লোকটার নাম্বার দিতে পারবেন যে আপনাকে বলছিল আমাকে সাহায্য করতে। ইন্সপেক্টর অবাক হই আর বলল, আপনার স্বামীর নাম্বার আপনার মনে নেই? অহনা আমতামতা করে বলল, আসলে সে নতুন সিম নিয়েছে, নাম্বারটা আমার মনে নেই। আপনি এখন দিলে উপকৃত হতাম, না হয় বাড়ি গিয়ে তাকে জানাবো কি করে। ইন্সপেক্টর নাম্বার দেয় অহনাকে। অহনা সে অপরিচিত লোকটাকে কল করে। আশ্চর্য ব্যাপার, ফোন বন্ধ বলছে। কয়েকবার ট্রাই করে কোনো উপায় হয় না। ইন্সপেক্টর বলল, বাড়ি গিয়ে ওনাকে খবর দিয়ে দিবেন। অহনা বলল, জি স্যার। অহনা বাড়ি গিয়ে দেখে এটা সেই নাম্বার যে নাম্বার থেকে এসএমএস এসেছিল। কল করে কিন্তু আবারও বন্ধ বলছে। এক পর্যায়ে বিরক্ত হয়ে ফোনটা রেখে দেয়, কিন্তু মনে হটকার হয়ে গেল। অহনা বিছানায় গা হেলিয়ে দিতে আবারও মেসেজ আসে। অহনা দৌড়ে দেখে সেই অচেনা নাম্বার থেকে মেসেজ, আর সেখানে লেখা, দক্ষিণের জানালাটা বন্ধ করো অহনা, বাতাস বইছে, খুব ঠান্ডা লেগে যাবে। অহনা সাথে সাথে নাম্বারে কল করে। করতে না করতেই আবারও ফোনটা বন্ধ বলছে। অহনা তাড়াতাড়ি বাহিরে যায়। চারদিকে নীরবতা, কেউ নেই কোথাও। তাহলে সেই অপরিচিত লোকটি জানলো কিভাবে তার জানালা খোলা? উত্তর ছাড়া হাজারো প্রশ্ন ঘুরপাক খায় অহনার মাথায়। বিকালে উঠে ওয়াশরুমে গোসল করতে যেতেই অহনা দেখতে পায় একটা মেসেজ, ঘরের দরজাটা বন্ধ করে গোসল করে আসো। অহনা তাকিয়ে দেখে সত্যি ঘরের দরজাটা বন্ধ করে নাই, না করে সে গোসল করতে চলে যাচ্ছিল। মনে মনে সে অপরিচিত লোকটিকে ধন্যবাদ জানাই। পরক্ষণে চমকে উঠে সে অপরিচিত লোকটি কিভাবে জানলো যে সে গোসল করছে? তার মানে সে কি তাকে দেখতে পাচ্ছে? গোসল না করে বেরিয়ে আসে অহনা। বয়ে বয়ে বিছানায় বসে চারদিকে তাকিয়ে দেখে কেউ আছে কিনা। না, কেউ নেই এখানে। সব স্বাভাবিক মনে হচ্ছে। মোবাইলে টুং করে একটা শব্দ হতেই হাতে নিয়ে চমকে উঠে অহনা। মোবাইল হাতে নিয়ে দেখে আরো একটি মেসেজ, বই পেও না, আমি শুধু তোমায় অনুভব করি, পাশে থাকি, তাই বলে লজ্জা হরণ করব না, তুমি নিশ্চিতে শাওয়ার নিতে পারো। অহনা কল করে, কিন্তু আবারও ফোনটা বন্ধ বলছে। অহনা বিরক্তিতে মোবাইলটাকে হাটের উপরে ছুঁড়ে ফেলে গোসল করতে যায়। রাতে অহনা মোবাইলে কল করে তার বন্ধু হেরিম। কল করে জানাই তারা সবাই মিলে কালকেই ট্যুরে যাবে। অহনা জানিয়ে দেয় সে যাবে না, কল রেখে দেয়। সাথে সাথে মোবাইলে একটা মেসেজ আসে, বান্দরবন অনেক সুন্দর এলাকা, তোমার প্রিয় জায়গা, তুমি সেখানে যাও, তোমার মন ভালো থাকবে। অহনা অবাক হলো, হেরি তাকে ট্যুরের কথা বলছে, কিন্তু সে কোন জায়গায় যাবে সেটা বলেনি। তাহলে অপরিচিত লোকটা জানলো কি করে? এখন সে ঠিক করলো সে ট্যুরে যাবে। হেরিকে আবার ফোন করে বলে দেয় পরের দিন সকালে 10টায় রওনা দেবে। তাই 8টায় অহনা রেডি হতে যায়, সবকিছু গুছিয়ে নেই। কিন্তু বিজ্ঞপ্তি হই ড্রেস নিয়ে কোনটা পরে যাবে সিলেক্ট করতে পারছে না। অনেকগুলো জামা সামনে রেখে গালে হাত দিয়ে ভাবছে অহনা। এমন সময় মোবাইলে একটা মেসেজ আসে, সেখানে লেখা, নীল জামাতে তোমাকে নীলপরীর মতো লাগে, নীল জামাটা পরে যাও। অহনা কিছুক্ষণ ভাবলো, তারপর ঠিক করলো সে নীলটাই পরবে। কিন্তু চেঞ্জ করবে কিভাবে? সেই লোকটা যদি আবার সব দেখে নেই। সে বারবার মোবাইলে আসে, বাস্তবে না। অহনা অনেকক্ষণ ভেবে ফোনটা ড্রয়ারে রেখে দেয়। রাখার সময় মোবাইলে একটা ওড়না পেঁচিয়ে দেয়, আর মনে মনে ভাবলো সে অদৃশ্য লোকটা তাকে আর দেখতে পাবে না। নীল জামাটা পরে নেই, সেলকি চুলগুলো পিছে ছাড়িয়ে দেয়, টুটে হালকা গোলাপি লিপস্টিক, এতটুকু সেজে বেরিয়ে পড়ে। তখনই মনে হয় মোবাইলের কথা। ড্রয়ার থেকে মোবাইল বের করতে দেখলো মেসেজ এসেছে, সেখানে লেখা, আমি তো বললাম যে তুমি আমাকে ভয় পেও না,
আমি সর্বদা তোমার পাশে থাকি, তুমি দেখতে পাও না? অহনা একটু চিন্তায় পড়ে গেল। তারপর বাসা থেকে বের হয়ে সবাই